সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় এবং আমাদের স্পেশাল চাইল্ডদের জীবনে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্যারেন্টাল স্ট্রেস, অর্থাৎ বাবা মা একটা স্পেশাল চাইল্ডকে রেইজ করতে যেয়ে কি ধরনের স্ট্রেসে ভোগেন, কোন কোন ক্ষেত্রে স্ট্রেসে ভোগেন এবং এই স্ট্রেসগুলো বাচ্চার জীবনে কিভাবে নেগেটিভলি রিইনফোর্স করে এবং কিভাবে এই স্ট্রেসগুলো থেকে বাবা মা নিজেকে সুন্দর করে সরিয়ে এনে বাচ্চার লাইফে আরও সুন্দরভাবে ভূমিকা রাখতে পারবে। তো আজকে আমাদের সামনে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম। উনি বাংলাদেশের খুবই সিনিয়র একজন অকুপেশনাল থেরাপিস্ট, সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট এবং সেই সাথে উনি INDR এর ফাউন্ডিং ম্যানেজিং ডাইরেক্টর। দীর্ঘ 17 বছর ধরে উনি স্পেশাল চাইল্ডদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করছি, আমাদের লক্ষ্য হচ্ছে বিপুল পরিমাণ বাবা মা যারা অনেক ক্ষেত্রেই বিভিন্ন বিষয়ে সচেতনতা কম অথবা নিজেদের প্রবলেমগুলো বুঝতে পারছেন না, তারা যাতে নিজেরা এডুকেটেড হয়ে বাচ্চার লাইফে উন্নতি ঘটাতে পারে। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ম্যাডাম, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্যারেন্টাল স্ট্রেস, তো বাবা মার লাইফে তো আমাদের স্পেশাল চাইল্ড নিয়ে যারা স্ট্রাগল করছে, বাচ্চাদেরকে যারা রেইজ করছে, বাবা মা ওনাদের লাইফে অনেক ধরনের স্ট্রেস থাকে। তো সেই স্ট্রেসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে সবচেয়ে বেশি পরিমাণ আমরা দেখি স্ট্রেস যে বাচ্চা বিভিন্ন আচরণ করছে অথবা বাচ্চার মধ্যে কিছু স্কিলের ঘাটতি আছে, যেটা ওই বয়সে অন্য বাচ্চাদের হয়তো অনেক কিছু পারে কিন্তু আমার বাচ্চাটা কম পাচ্ছে, অথবা কিছু বিহেভিয়ার শো করছে। তো এই ব্যাপারে যদি কিছু বলতে। জি, ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাচ্চাদের বিহেভিয়ার নিয়ে প্রায়ই আমাদেরকে এখন কথা বলতে হচ্ছে। আমরা দীর্ঘ 17 বছর ধরে অটিজম নিয়ে কাজ করছি, কিন্তু তারপরেও নতুন নতুন ধরনের বিহেভিয়ার নিয়ে এক এক দিন এক এক সময় বাবা মার সাথে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এই যে ডিফিসিটস বা বিহেভিয়ার, এক্ষেত্রে দেখা যাচ্ছে মেন্টাল রিটার্ডেশন বা ডাউন সিনড্রোম বাচ্চাদের চেয়েও অটিজম বাচ্চাদের বাবা মায়ের এই স্ট্রেস লেভেলটা অনেক বেশি। এটার প্রধান কতগুলো কারণ আছে যে কারণে এই স্ট্রেস লেভেলটা বেশি। এখানে যে অটিজম বাচ্চাটি, সে তার নিজের যে নিডসগুলো বা প্রয়োজনগুলো, তার ক্ষুধা লাগলে, তৃষ্ণা লাগলে, অথবা তার ভালো লাগছে বা তার কোথাও ব্যথা হচ্ছে, তার পেটে অস্বস্তি হচ্ছে, খারাপ লাগছে, এই যে ফিলিংসগুলো বাবা মার সাথে এক্সপ্রেস করতে পারে না, মানে শেয়ার করতে পারে না, বোঝাতে পারে না। এই যখন তারা এই যে বোঝাতে পারছে না বাবা মাকে, তখন বাবা মা একরকম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, যে স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে। আমি আমার বাচ্চাকে হেল্প করতে পারছি না, হেল্পলেস মনে হচ্ছে তাদের কাছে, যে আমি কি করলে এখন আমার বাচ্চা থামবে অথবা এই আচরণটা করবে না। হ্যাঁ, মানে কি করলে, কিভাবে তাকে আমি হেল্প করতে পারি, সে তো আমাকে বোঝাতে পারছে না। এটা একটা তাদের জন্য খুব একটা স্ট্রেসফুল একটা সিচুয়েশন। এবং শুধু বাবা মায়ের যে এই বিষয়টা হচ্ছে সেটাও না, যারা সিবলিংস আছে, ভাই বোন আছে যারা, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা অবসর সময়গুলোতে, হলিডেগুলোতে যদি কোথাও তাদের খেলাধুলায় অংশগ্রহণ করতে চায়, কিংবা মুভি দেখতে যেতে চায়, কিংবা কোথাও ঘুরতে যেতে চায়, কোনো রেস্টুরেন্টে যেতে চায়, সেখানে গেলেও এমন হচ্ছে যে তার অটিস্টিক শিশুটি হয়তো সেই রেস্টুরেন্টে কতক্ষণ বসে থাকবে, কিংবা সিনেমা হলে এই দীর্ঘ সময়টা বসে থাকবে কিনা, কোনো আচরণ করে ফেলবে কিনা, আর রেস্টুরেন্টের যে খাবারের অর্ডার দেওয়ার পরে সে সেইটুকু সময় ওয়েট করতে পারবে কিনা, কিংবা তার খাবারটা আসার পরে সে অন্য কারো দিকে ছুঁড়ে মারবে কিনা, কিংবা অন্য কারো খাবার সে কেড়ে নিয়ে খেয়ে ফেলবে কিনা, সেখানকার যে নয়েজ আছে, পিপলস মানে অনেক মানুষ যখন একসাথে গ্যাদারিং হয়, সেটার যে একটা আওয়াজ, একটা শব্দ, সেই শব্দটা সে সহ্য করতে পারবে কিনা, সে সেখানে স্ক্রিম করবে কিনা, টেম্পার টেন্ট্রাম শো করবে কিনা, এইসব অনেক বিষয় তাদেরকে চিন্তা করতে হয়, ভাবতে হয়, যার ফলে অনেক সময় দেখা যায় যে এই আচরণগুলোর জন্য বাচ্চার যে এই বিষয়গুলো, তাদের অবসর সময় কাটানোর যে সুযোগগুলোকে অনেক সময় হারাতে হয়। তারা সেই রকম প্লেসে সেইভাবে প্রপারলি যেতে পারে না, তখন আতঙ্কে থাকে যে কি হবে, নতুন জায়গায় যাচ্ছি, মানে ফুল ফ্যামিলি একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, যে তাদের জন্য অনেক কিছু চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হয় যে আমি এটা করতে পারবো কি পারবো না। হ্যাঁ, এটা একটা বড় স্ট্রেসের কারণ। আরেকটা স্ট্রেসের কারণ অনেকের মধ্যে দেখেছি, তাদের মধ্যে একটা হতাশা কাজ করে এবং একটা লস, যে আমার একটা
এই বিষয়ে হতাশা এবং ফিয়ার অফ লস অথবা এই টাইপের কিছু? হ্যাঁ, এটার বিষয়টা যেটা হচ্ছে, মা বাবা যখন এক্সপেক্টিং হয় যে একটা শিশু তাদের জীবনে আসছে, তো তখন তারা সবসময় এটা চিন্তা করেন যে একটা সুস্থ সুন্দর শিশু একটা জন্ম নিবে, একটা টিপিক্যাল বাচ্চা। কিন্তু যখন ওনারা আস্তে আস্তে এটাকে ফেস করতে থাকেন এবং আস্তে আস্তে বাচ্চাটির নিউরো ডাইভার্সিটি আছে তার ভিতরে, তার অটিজম আছে, এটা যখন আস্তে আস্তে আবিষ্কার হতে থাকে, ডায়াগনোসিস হতে থাকে, তখন ওনারা আসলে একটা হোয়াই, মানে আমার বাচ্চাটাই কেন সুস্থ হলো না, কেন তার ভিতরে এরকম একটা সিমটম বা এরকম অটিজম ঘাটতি রয়েছে, ঘাটতি আমার ক্ষেত্রেই কেন হলো, আমার ক্ষেত্রেই কেন এটা হলো, আমার ক্ষেত্রেই কেন হলো, আমিই কেন। তো এই ধরনের চিন্তাগুলো, এই ধরনের লস নিয়ে যে তারা একটা ফ্রাস্ট্রেটেড থাকে, খুব ইজিলি তারা এটাকে আসলে অ্যাকসেপ্ট করাটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়। অবশ্যই প্রথম দিকে তো অ্যাকসেপ্টেন্স নিয়ে সবার মধ্যেই একটা বড় ধরনের চুরমার চলতে থাকে, তো এইটা একটা হতাশার কারণ বড় ধরনের। এরপরে অর্থনৈতিক ব্যাপারগুলো নিয়েও তো অনেকে স্ট্রেসে ভোগে, সেটা অবশ্যই অবশ্যই। এখানে যেটা হয় যে বাবা মা দুজনেই হয়তো ওয়েল এডুকেটেড, দুজনেই হয়তো ভিন্ন ভিন্ন জবে ইনভলভ ছিলেন, আর্নিংটা ডাবল ছিল, তারপর হঠাৎ করেই যখন বাচ্চা অটিজম, তখন ডায়াগনোসিস হলো, তখন বাচ্চাকে কেয়ারটেকিং করতে হবে এবং তখন যে কোনো একজনকে প্রাইমারি কেয়ার গিভার হিসেবে কাজ করতে হচ্ছে, তাকে পুরাটা সময় কনসেন্ট্রেট করার জন্য, তাকে মানুষ করার জন্য, তাকে নার্চারিং করার জন্য, যখন পুরো সময়টা তাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, তখন তো নিজের সেই জব বা নিজের সেই ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবং বাংলাদেশে মারা এই স্যাক্রিফাইসটা বেশি করে, মায়েরাই বেশি করে, এবং যার ফলে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসও তো সেই মুহূর্তে তৈরি হয়। এছাড়াও যে আরো একটা ব্যাপার আছে যে এই বাচ্চার জন্য এক্সট্রা কেয়ারের জন্য তাদের থেরাপিস, ডক্টরস এর কাছে যাওয়া বিভিন্ন প্রয়োজনে, স্পেশাল স্কুল, তারপরে থেরাপিস গুলো নেওয়া, যে তাকে একটা ভালো লাইফ স্কিল শেখানোর জন্য, তো অবশ্যই সেই এডুকেশনগুলোর প্রয়োজন, লার্নিংগুলোর প্রয়োজন, সেখানেও একটা এক্সপেন্ডিচার আছে, সেগুলোও একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতর দিয়ে অনেকেই যায়। তো এগুলো তাদের একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস, একটা হতাশা তাদের ভিতরে কাজ করে। জি, অনেক ক্ষেত্রেই বাবা মার মধ্যে একটা মানে সমাজ কি বলবে, অনেক বাবা মাকে বলতে শুনেছি যে আমার জায়ের বাচ্চা এখন স্কুলে যাচ্ছে, হ্যাঁ আমার বাচ্চা যেতে পারছে না, অথবা এক জায়গায় যাব সেখানে আমার বাচ্চা, সমাজ কি বলবে, এই ব্যাপারে অনেকের একটা স্ট্রেস থাকে, তো সেই বিষয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি যখন প্রথমে ফ্যামিলির কাছ থেকেই আসলে, ক্লোজ রিলেটিভস, ফ্যামিলি, তাদের কাছ থেকেই আসলে স্ট্রেসটা চলে আসে প্রথম দিকে, কারণ তখন একটা কম্পেয়ারিং চলে, আমার বাচ্চা সুস্থ, আমার বাচ্চা এই স্কুলে যাচ্ছে, এটা করছে, সেটা করছে, হ্যাঁ তোমার বাচ্চা কি করে, এগুলো গসিপিং অনেক চলে সোসাইটিতে। তো তারপরে এটা তো ন্যাচারালি সব সোসাইটিতেই মোটামুটি এরকম কথোপকথনগুলো চলছে, কম্পেয়ারিং চলছে, এরকম চলছে। তাছাড়াও যে বিষয়গুলো আছে যে যখন বাবা মা এবং ফ্যামিলি, নিজেদের ফ্যামিলি মেম্বাররা যখন আস্তে আস্তে বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নিলেন, অটিজম বাচ্চাটাকে, তারপর যেটা হয় যে যখন পাবলিক প্লেসে বাচ্চাকে নিয়ে আউটিং প্রথম শুরু করা হয়, তখন অনেক ধরনের অনেক কিছু ফেস করতে হয়। সোসাইটির পিপলরা তখন নানান রকমের মন্তব্য করে, এই বাচ্চাকে নিয়ে কেন বাইরে আসছে, তাকে ঘরে রাখলেই হয়। খেলার মাঠে অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হয়, বাচ্চা হুট করে একজনের খাবার নিয়ে নিল, অথবা হুট করে একজনকে একটু আঘাত করলো, পুশ করলো, হ্যাঁ এরকম তো হয়। তারপরে একটা তারা স্কুলে বা অন্য বাচ্চাদের সাথে মিশতে গেলে, প্লে জোনে গেলে, কিংবা একটা রেস্টুরেন্টেও এখন প্লে জোন আছে, সেখানে গেলেও অন্য বাচ্চারা অনেক সময় তাদের সাথে কোঅপারেট করে না, এবং ওই বাচ্চাদেরকেও হয়তো তাদের প্যারেন্টসরা সরিয়ে নিতে চেষ্টা করতেছে। এই ধরনের নানা রকম সোসাইটি থেকে আসা একটা প্রেশারের ভিতর দিয়েও তারা যায়, যেটা সহজ না আসলে। জি, তো আবার অনেকে ধরেন এই যে আমার বাচ্চা স্পেশাল চাইল্ড, অনেকে সোশ্যালি একটা আইসোলেটেড অবস্থায় চলে যান, কখনো কখনো সোশ্যাল কারণে, কখনো কখনো নিজে থেকে, তো এই ব্যাপারে কিছুটা বল। তারা শুরুতেই যেহেতু এই জিনিসগুলো আগে থেকে ফেস করেছেন, তো তাদের ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক অবশ্যই কাজ করে যে বাইরে গেলেই এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে, নানান মানুষ নানান ধরনের কথা বলতে পারে, অ্যাকসেপ্টেন্স ওইভাবে হবে না। আর যখন নিজের বাচ্চা সম্পর্কে এরকম অন্য কেউ কমেন্ট পাস করে, তখন তো আসলে মা বাবার ভালো লাগে না।
তো সেই জন্য তারা নানান ধরনের যে রিলেটিভসদের যে নানান ধরনের প্রোগ্রামগুলো থাকে, বিয়ে, জন্মদিন, পার্টি, বিভিন্ন ধরনের গেট টুগেদার, গ্যাদারিং, এই ফ্যামিলি গেট টুগেদার, এই জিনিসগুলোকে তারা আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করে। কারণ ওখানে গেলেই কে কি বলবে, কে কিভাবে দেখবে, কে বিষয়টা কিভাবে নিবে, এই ধরনের নানান রকম থিঙ্কিং থেকে তখন বাবা মারা এগুলোকে অ্যাভয়েড করতে শুরু করে। এবং এই যে অ্যাভয়েড করা শুরু হলো এবং নিজে যে আইসোলেটেড হয়ে গেলেন, এটাও তো অনেকের স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় যে আমি তো কারোর সাথে মিশি। হ্যাঁ, অবশ্যই এটা তখন সে লোনলি ফিল করে, তার কোনো ফ্রেন্ড নাই, কথা বলার মানুষ নাই, সে কারোর সাথে নিজের দুঃখগুলোকে শেয়ার করতে পারছে না। সে তার হাজবেন্ডের সাথে কোনো একটা জায়গায় কিংবা স্পাউস মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে কোনো একটা জায়গায় নিরিবিলি সময় কাটাবে, সেগুলোও অনেক সময় পাচ্ছে না। কারণ এই সময়ে তার বাচ্চাকে কে দেখাশোনা করবে? সেখানে তো কোনো দক্ষ মানুষ নাই, কোনো রিলেটিভস নাই যে সাহায্য করবে। এরকম বিষয়গুলো ঘটার কারণে আসলে তাদের স্ট্রেস, হতাশা এগুলো বেড়ে যাচ্ছে। আর একটা বড় স্ট্রেসের কারণ আমি অনেককে বলতে শুনেছি যে আমার স্পেশাল চাইল্ড, আচ্ছা ঠিক আছে আমি তো মেনে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমরা হ্যাপিলি আছি, কিন্তু আমার এই বাচ্চাটার ভবিষ্যৎ কি, আমি যখন এই পৃথিবীতে থাকবো না। তো ফিউচার নিয়ে অনেকে টেনশন করে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই এটা একটা অনেক বড় চিন্তা। আমাদের কাছে যত প্যারেন্টস আসে সবারই একই চিন্তা এবং সবারই একই প্রশ্ন যে ভবিষ্যৎটা কি হবে। আমরা হয়তো 2-3 বছর বা 5 বছর বয়সে বাচ্চাদেরকে পাচ্ছি, কিন্তু তারপরেও ভবিষ্যৎটা কি হবে? বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কি তার ভাই বোন তাকে টেক কেয়ার করবে কি করবে না? তার যেসব নিডসগুলো বাবা মা এতদিন ধরে বুঝে 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 পূরণ করে আসছে, সেই নিডসগুলো কি অন্য কেউ বোঝার মতো তৈরি হচ্ছে? কিভাবে তৈরি হচ্ছে বা কে সেটা করবে? তাকে বাবা মার অনুপস্থিতিতে তাকে কে দেখাশোনা করবে? কে তার দায়িত্ব নিবে? কে তার সমস্ত দিকটা খেয়াল করতে পারবে? তার নিডস, তার ভালো লাগা, তার মন্দ লাগা, এই সবগুলো বিষয়ে কেয়ার টেকিং যেটা, সেটা অ্যাকচুয়ালি কে করতে পারবে? সেটা কি সে নিজে কতটুকু করতে পারবে? তার সিবলিংস তাকে কতটুকু সহযোগিতা করবে? এইসব বিষয় নিয়েই তাদের অনেক বড় চিন্তা। কারণ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এখনো এমন কোনো বিষয় তৈরি হয়নি যে এদের দায়িত্ব বাচ্চার দায়িত্ব নিবে। হ্যাঁ, তো অন্যান্য অনেক দেশেই আছে এরকম দায়িত্ব নিচ্ছে, কিন্তু আমাদের দেশে তো এখনো সেটা নয়। আমরা তো এদিক থেকে অনেক পিছিয়ে আছি। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেসেজগুলো, আমাদের এই প্রয়োজনগুলো গভর্নমেন্ট কবে বুঝবে বা কিভাবে বোঝানো যাবে, এসব বিষয় নিয়ে অনেকেই কাজ করছেন। অনেক সেলফ হেল্প গ্রুপ যারা নিজেরাই যারা এরকম বাচ্চা বড় করছেন, তারা অনেকেই কাজ করছেন। অটিজম বাচ্চাদের ক্ষেত্রে কে কতটুকু কিভাবে আগাতে পারছেন এটা নিয়ে আসলে ফিউচার নিয়ে এখন আসলে এটা এতটা পরিষ্কার না। ফিউচারটা এখনো, এই জন্য বাবা মা অবশ্যই অনেক স্ট্রেসে ভুগে। তো এতক্ষণ আমরা তো অনেকগুলো স্ট্রেসের কথা বললাম, তাহলে ম্যাডাম যদি একটু আলোচনা করতেন যে এই স্ট্রেসগুলো কমানোর জন্য বাবা মা তাদের লাইফে কি ধরনের চেঞ্জ আনলে অথবা কি করলে এই স্ট্রেসগুলো থেকে কিছুটা হলো রিলিফ পাওয়া যাবে এবং ওনারা নিজেরা শান্ত থেকে সুস্থ থেকে বাচ্চার জন্য কাজ করতে পারবে, তো সেটা যদি একটু বলতেন। যে এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। অ্যাকচুয়ালি এটা প্রত্যেক বাবা মায়েরই তার নিজের জন্য, অটিজম বাচ্চা বড় করছি, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, নানান রকম বিষয়গুলো আছে স্ট্রেসফুল, কিন্তু এত কিছুর ভিতরেও কিন্তু নিজে কিভাবে ভালো থাকবেন সেটা খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনার বাচ্চাকে এই যে তার লাইফটাকে কন্টিনিউ করা, তাকে প্রোগ্রেস করা, কিছু তাকে তার লাইফ স্কিলসগুলো শেখানো, ফিউচারটাকে সে কিভাবে নিজে কতটুকু মেনটেন করতে পারে সেইটা শেখানো, এই সমস্ত কিছুই কিন্তু স্থবির হয়ে যাবে যদি বাবা মা তার নিজের মেন্টাল হেলথের টেক কেয়ার না করেন। তাহলে এটা অবশ্যই করতে হবে এবং শুরু থেকেই যখন বুঝতে পারবেন যে আপনার এটা করতে খুব কষ্ট হচ্ছে, আপনি কোথাও আটকে যাচ্ছেন, তখন অল্টারনেটিভ ওয়েগুলোকে খুঁজে বের করতে হবে যে কিভাবে আমরা এখান থেকে নিজেকে ভালো রাখতে পারি। মা বাবা তাদের জন্য, নিজেদের জন্য সময় বের করতে পারেন, কিভাবে ভালো থাকতে পারেন, এই বিষয়গুলোকে অল্টারনেটিভভাবে খুঁজে বের করতে হবে। আর এই অল্টারনেটিভ ওয়েগুলোর মধ্যে আপনারা ইয়োগা, মেডিটেশন, এই ধরনের রিল্যাক্সেশনের জন্য কিছু টেকনিক বের করা, রিল্যাক্সেশনের জন্য কিছু টেকনিক খুঁজে বের করতে পারেন, যে ইয়োগা করা যেতে পারে, মেডিটেশন করা যেতে পারে, যেখানে একটু সময় নিজের
মাইন্ডফুলনেসে থাকা যায়। আবার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো যদি দৈনিক আধা ঘন্টা 45 মিনিট কন্টিনিউ করা যায়, সেক্ষেত্রেও অনেক মাইন্ডফুলনেস থাকা যায়। এবং এক্সারসাইজ কিন্তু মানুষের মেন্টাল হেলথকে ভালো করে, এবং এক্সারসাইজের ফলে মাইন্ডফুলনেস যেহেতু আসে, ওই সময়টাতে মানুষের মধ্যে দুশ্চিন্তা কম আসে, ওই মুহূর্তটাতে সে থাকতে পারে এবং একটা ভালো পরিমাণ রিল্যাক্সেশন হয়। জি, সে একটা প্রশান্তিতে থাকতে পারে। তো আরও একটা বিষয়ে তারা নজর দিতে পারেন, সেটা হচ্ছে ফুড। ভালো হেলদি খাবার খাওয়া, শুধু বাচ্চার জন্য না, নিজের জন্যও খেতে হবে, কারণ হেলদি থাকতে হবে। বাচ্চাকে টেক কেয়ার জন্য নিজের হেলদি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আবার এমন রেসপাইট কেয়ার খুঁজে বের করা দরকার যে কোনো আত্মীয় স্বজন বা কোনো দক্ষ ন্যানি অথবা কারো কাছে 1 দিন 2 দিনের জন্য বাচ্চাকে রাখতে পারি, রেখে একটা আউটিংয়ে গেলাম, সেখানে বাবা মা তাদের নিজেদের একটা সময় বের করে তারা হয়তো নিজেদের মতো সময় কাটায়। 2 দিন 3 দিনের জন্য একটু বাইরে গেলেন, আউটিং মাসে 1 বার হতে পারে, 2 বার হতে পারে। তারা এটা অবশ্যই নিজেরা প্ল্যান করে নিতে হবে যে আমরা কে ট্রাস্টওয়ার্দি, যে কাকে বিশ্বাস করতে পারি, কে আমার বাচ্চাকে ভালো বুঝবেন। সেটা কি কোনো রিলেটিভস বুঝবে নাকি কোনো ন্যানি? মানে হতাশ না হয়ে এটা ব্যবস্থা করা, কাউকে ট্রেন আপ করা, জি। দরকার হলে পেমেন্ট করে হলেও, যে ভাই তুমি 2 দিন আত্মীয় স্বজন হোক অথবা যাই হোক, একটা তাকে ট্রেন আপ করা যে ও এইটা এইভাবে খায়, এইভাবে পছন্দ করে, তুমি 2 দিন 3 দিন আমার বাচ্চাকে দেখে রাখো, আমরা একটা কাজে যাচ্ছি অথবা কিছু। তো এই ট্রেডিশনটা কিন্তু আমাদের দেশে খুব কম। হ্যাঁ, এখনো গড়ে ওঠে নাই বললেই চলে। তবে আস্তে আস্তে প্রয়োজনে অবশ্যই হবে, আমি আশা করি। তবে অনেক বাবা মা মনে করতে পারেন যে আমার বাচ্চাকে রেখে আমি যাব, এটা তো সেলফিশ একটা কাজ হইলো অথবা কিছু, কিন্তু না দর্শক মণ্ডলী, এটা সেলফিশনেসের ব্যাপার না। কখনো কখনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ, একটু আউটিংয়ে যাওয়া, আউটিংয়ে গেলে মানুষ প্রবলেম থেকে ডিসঅ্যাসোসিয়েটেড হয়। ডিসঅ্যাসোসিয়েটেড হলে তারা আরও শক্তি খুঁজে পায় কিভাবে আবার এভরিডে লাইফে ফিরে এসে আবার সুন্দর মতো বাচ্চার লাইফে আবার নতুন করে এফোর্ট দেওয়া, সবকিছু করা। তো এটা কিন্তু ওই 2-3 দিন আপনাকে 30 দিনের ফুয়েল দিবে। হ্যাঁ, আবার ওটা তো বাবা মা রেসপাইট কেয়ারের জন্য এরকম ব্যবস্থা নিতে পারেন। আবার বাচ্চাদেরকেও আউটিংয়ে যেটা নেওয়া, সেটা হচ্ছে আলাদা সময়, সেটা অন্য প্ল্যান, রুটিন করে। হ্যাঁ, সেটা অন্য প্ল্যান, ওটাও কিন্তু বাচ্চার জন্য। আর এটা হচ্ছে বাবা মা নিজেদের জন্য, স্ট্রেস রিলিফের। হ্যাঁ, স্ট্রেস রিলিফের জন্য। ওইটা হচ্ছে বাচ্চার প্ল্যান। আর এখন আমরা যেটা আলোচনা করলাম, এটা বাবা মার স্ট্রেস রিলিফের জন্য রেসপাইট কেয়ারের ব্যবস্থা করতে পারলে এটা আপনাদের জীবন সুন্দর হবে। জি, আর এত কিছুর পরেও যদি বাবা মা মনে করেন যে না, আমি এত কিছু চেষ্টা করেছি, এত কিছু করছি, কিন্তু তারপরেও আমি সেই হতাশা থেকে বের হতে পারছি না, তাহলে অবশ্যই প্রফেশনাল কাউন্সিলের কাছ থেকে কাউন্সিলিং সেশন নেওয়া, যেন ভালো থাকতে পারেন, নিজের হতাশা থেকে বেরিয়ে আসতে পারেন এবং বাচ্চাকে মনোযোগ দিতে পারেন। এটা কাউন্সিলিং সেশনের মাধ্যমে প্রফেশনাল হেল্প নিয়ে এটা করতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় আমরা বাবা মাকে বলি যে আপনি তো বাচ্চার সাথে এঙ্গেজ হতে পারছেন না, ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, অনেক কিছু। তো যখনই আমরা কাউন্সিলিং নিতে বলি, বাবা মার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শুনি যে না না না, আমার বাচ্চা ঠিক হয়ে গেলে আমি ঠিক হয়ে যাবো, আমার বাচ্চাকে নিয়ে কথা বলেন, আমার বাচ্চাকে নিয়ে কাজ করেন, আমার বাচ্চার উন্নতি হইলে আমি ঠিক হয়ে যাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের দেশে মানুষ এখনো পর্যন্ত এরকম একটা সিচুয়েশনের ভিতরে আছেন যে নিজের টেক কেয়ারটা বুঝতে পারছেন না, নিজের মেন্টাল হেলথের বিষয়টা অনেক সময় গুরুত্ব পাচ্ছে না। এখানে প্রধান প্রায়োরিটি হচ্ছে বাচ্চা। অবশ্যই বাচ্চাকে প্রায়োরিটি দিতে হবে এবং নিজেকেও প্রায়োরিটি দিতে হবে, দুটোই করতে হবে। হ্যাঁ, দুটোই করতে হবে। তা না হলে আসলে এই যে প্যারেন্টাল যে স্ট্রেস, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলো থেকে বের হওয়া আসলে খুব সহজ নয়। হ্যাঁ, সেজন্য কখনো কখনো অবশ্যই কাউন্সিলরের কাছ থেকে কাউন্সিলিং নেওয়াটা প্রয়োজন। এবং নিজের এইটুকু টেক কেয়ার যদি আপনি করেন, তাহলে আপনি দ্বিগুণ এফোর্ট হয়তো দিতে পারবেন আপনার বাচ্চাকে, এবং বাচ্চার হয়তো আরো দ্রুত উন্নতি হবে, আরো প্রোগ্রেস করতে পারবে বাচ্চা। আর একটা দৈনন্দিন একটা রুটিন তৈরি করে নেওয়া, রুটিনটা কিরকম, একটা ক্যাজুয়াল তৈরি করে নেওয়া, যে বাচ্চার কাজ এবং নিজের কাজ, বাচ্চার যেগুলো ইম্পর্টেন্ট লাইফ স্কিল শেখানোর মতো কাজ বা থেরাপিউটিক কিছু কাজ, সেগুলোর একটা নির্দিষ্ট টাইম থাকবে রুটিনের ভিতরে, এবং কিছু আনস্ট্রাকচার কাজ থাকবে যেগুলো বাচ্চা ফ্রি টাইমে নিজে নিজে করবে। তো সেই মাঝখান থেকে আপনার নিজের জন্য, মানে বাবা মার নিজেদের জন্য একটা টাইম আলাদা করে বের করে রাখা। প্রত্যেক দিনের রুটিন যদি আপনি এভাবে তৈরি করেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার জন্য কিছু সময় বের হবে, যেখানে আপনি নিজের রিল্যাক্সেশনের জন্য আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, ওই যে এক্সারসাইজ, ইয়োগা, মেডিটেশন, আউটিং, তো এগুলি কিন্তু যদি রুটিন করে চলেন,
তাহলে সেগুলি কিন্তু হয়েই যায়, ওই একটা 1-2 ঘন্টা দিনে সময় বের করা যাবে। জি আর হচ্ছে কখনো কখনো আমরা দেখেছি যে বাবা মা দুজনই আছেন, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মাকেই সব ক্ষেত্রে এঙ্গেজ হতে হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এমন হয় যে আলোচনা করে নেওয়া নিজেদের মধ্যে, বাবা মা দুইজনেই, কেউ কাউকে দোষারোপ করে না, বাট আলোচনা করে বাচ্চার ভালোর জন্য। এখন হাজবেন্ড বলতে পারে যে হ্যাঁ আমি সারাদিন বাইরে কাজ করি, আমি বাসায় সেটা করতে পারবো না। আবার মাও বলতে পারে যে না, সারাদিনই আমি কষ্ট করছি, তুমি এসে আমাকে হেল্প করছো না। তো এই ধরনের যে একটা বাদানুবাদ চলতে থাকে, এগুলিও কিন্তু একটা বড় স্ট্রেসের কারণ নিজেদের মধ্যে। তো এইরকম যদি নিজেদের আলোচনা করে ঠিক করা না যায়, তাহলে কিন্তু আপনারা কাপল কাউন্সিলিং বলেন, হ্যাঁ, অথবা আপনার থেরাপিস্টের সাথে আলোচনা করতে পারেন, সাইকোলজিক্যাল কাউন্সিলরের সাথে আলোচনা করতে পারেন, এমনকি নিজেরাও বসে আলোচনা করতে পারেন। তাহলে কিন্তু এই জিনিসগুলো সহজ হবে আপনাদের জি। জন্য মিটিং। যখন দৈনন্দিন রুটিনটা করা হচ্ছে সেটার মধ্যে অ্যাড করে দেওয়া যেতে পারে যে কখন বাবার সাথে বাচ্চা থাকবেন, কখন মার সাথে বাচ্চা থাকবেন। এক্ষেত্রে অটিজম বাচ্চাদের ক্ষেত্রে একটা সুবিধাও হবে। আপনি সুবিধা পাবেন কিরকম, যে তার তো কমিউনিকেশনের সমস্যা, সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা। যখন বাবা এবং মা রুটিনের ভিতরে আলাদা আলাদা টাইম থাকবে বাচ্চার সাথে, তখন যেটা হবে, তখন বাবার সাথেও কমিউনিকেশন করা এবং মায়ের সাথে কমিউনিকেশন করা, দুজনের মানুষ এক হইল। কমিউনিকেশন করার স্টাইলটা সে শিখে যাবে। এবং বাবাও বাচ্চাকে বুঝতে পারবেন যে কোন ধরনের আচার আচরণে তার সাথে কি ধরনের ফিডব্যাক দিতে হবে, এবং মাও সেটা বুঝে যাবেন। তাহলে এটা কিন্তু এক ধরনের বিরাট সুবিধা। বলা যায়। হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে যে নিজেদের টাইম, তাহলে বাবা তার নিজের স্পেসিফিক একটা সেপারেট টাইম পাবেন এবং মা তার নিজের একটা স্পেসিফিক সেপারেট টাইম পাবেন, যে এই সময় আমার বাচ্চা তার বাবার সাথে আছে, সে সেফ আছে, আমার টেনশন করার কোনো কারণ নাই, তাহলে আমি একটু আমার মতো সময় কাটাতে পারি। আবার যখন মায়ের কাছে আছে বাচ্চা, তখন বাবা এটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ, এখন এই এতটা থেকে এতটা সময় মায়ের কাছেও আছে, আমার এটা রেস্ট টাইম বা আমার এটা রিল্যাক্সেশন টাইম, তাহলে আমি এই যে সময়টাকে প্রপারলি ইউজ করি যেন আমি ভালো থাকতে পারি। তো এইভাবে করে কিন্তু ভাগ করে নেওয়া যায়। এগুলো অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার। এগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। এগুলো এমন নয় যে আজকে আমি চিন্তা করলাম, আজকে আমি করলাম, হ্যাঁ তো ঠিক আছে, আজকের জন্য হয়ে গেছে, আগামী দিনটা কেমন যাবে এটা আর আমার চিন্তা করার দরকার নাই। না, অবশ্যই এরকম নয়। এগুলো এভরিডে প্র্যাকটিসের বিষয়, এবং এভরিডে প্র্যাকটিস করতে 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 করতেই কিন্তু আপনি একসময় সেটেল ডাউন হয়ে যাবেন, যে আপনার ওটা দৈনন্দিন প্র্যাকটিস অটোমেটিক চলে আসবে, এবং আস্তে আস্তে কিন্তু আপনি আপনার অনেক বেশি হতাশাগুলোকে দূরে সরিয়ে ফোকাস থাকতে পারবেন এবং হেলদি লাইফ লিড করতে পারবেন। আমরা অনেক সময় বলি একজন অটিজম বাচ্চার সাথে জীবন কন্টিনিউ করাটা এবং তার সাথে চলাটা, এটা অবশ্যই শিখে ফেলতে হবে। না শিখলে তখন নানান রকমের হ্যাজার্ডগুলো আরও বেশি, সমস্যাগুলো তখন আরও বেশি প্রকাশ পায়। তখন ডেভিয়েন্ট বিহেভিয়ারগুলো ম্যানেজমেন্ট করতে অনেক কষ্ট হয়। তো দর্শক মণ্ডলী, আজকে তো আমরা শুনলাম যে বাবা মা কি ধরনের স্ট্রেসের ভিতর দিয়ে যায় এবং সেই স্ট্রেসগুলো ম্যানেজ করতে বাবা মার করণীয় কি কি করতে পারে। এরপরও আমরা জানি যে প্রত্যেকটা মানুষই ইউনিক, তাদের ফ্যামিলি সার্কামস্টেন্সেস, বাসার পরিস্থিতি সবকিছুই ইউনিক, ভিন্ন হতেও পারে। আপনারা যদি এমন মনে হয় যে আপনার কোনো একটা আলাদা ধরনের সমস্যার জন্য আপনি বেশি প্রবলেমে ফেস করছেন, তাহলে অবশ্যই কাউন্সিলরের হেল্প নেবেন। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের এই চ্যানেল এবং পেজের নিচে কমেন্ট করে আপনার প্রবলেমগুলো লিখতে পারেন। ভবিষ্যতের কোনো এপিসোডে হয়তো আপনার প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, কাইন্ডলি মানুষদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে আজকে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ।